আজ আমি এসেছি ২০০ বছরের পুরনো এক জমিদার বাড়িতে। ইতিহাসের ধুলোয় ঢাকা এই প্রাসাদ যেন নিজেই এক নিঃশব্দ গল্প বলে, জমিদার আমলের গল্প। এটাই সেই বিখ্যাত মূল দরজা। দেখুন কতটা উঁচু। ভাবছেন এত উঁচু দরজার প্রয়োজন কেন ছিল? কারণ এই দরজা দিয়ে জমিদারের লোকজন কর আদায় করে হাতি চড়ে ফিরে আসত। সেই রাজকীয় যাত্রার উপযোগী করতেই দরজায় উচ্চতা রাখা হয়েছে এতটাই বিশাল। আরও অনেক কিছুর আছে এই বাড়ির ভিতরে। চলুন ধাপে ধাপে খুঁজে দেখি ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া সেই দিনগুলোর কিছু চিহ্ন। এই দরজা দিয়েই জমিদার সাহেব কতবার যে গেছেন তার কোনো ঠিক নেই। আজকে আমি যাচ্ছি, তো ভেবেই একটা অদ্ভুত শিহরণ, একটা রোমাঞ্চ। আসো। আর এই জায়গাটা একটা মঞ্চের মতো সম্ভবত, মানে আগেকার দিনে যে নিয়মটা ছিল যে সন্ধ্যাবেলায় কিছু গানের আসর, এখন যেমন আমাদের কীর্তন এ ধরনের মনসা মঙ্গল হয়, তো এই মঞ্চটা সম্ভবত এই কারণেই ব্যবহার করা হতো। আজকে শুধু থাম্বা আছে, উপরে কোনো ছাউনি নেই। এদিকে লতা পাতায় ভর্তি চারদিকে, মানে থাম্বাগুলো চুন সুরকি দিয়ে বা কি দিয়ে তৈরি করা হয়েছে। এখানেও কিন্তু ভিতরে ইট। সত্যি মানে এতদিনের পুরনো একটা মানে বসবাসযোগ্য। এরকম অনেক মন্দির আছে যেগুলো 1000 বছর আরো বেশি পুরনো, কিন্তু একটা বসবাসের জায়গা মানে এটা আমি ফার্স্ট দেখলাম। তো যাই হোক, জায়গাটা কিন্তু এসে খুব ভালো লাগলো। যারা নতুন কিছু ইতিহাসের ভালোবাসেন, ক্যামেরাম্যানকে বলবো ওই দিকটা ঘোরাতে, একটু দেখাতে যে চারদিকটায় কিন্তু একটা। হ্যাঁ, হ্যালো। এবার আপনি নিশ্চয়ই ভাবছেন এত সুন্দর ও পুরনো জমিদার বাড়ি দেখতে হলে কিভাবে যাবেন। সেই সমস্ত বিস্তারিত তথ্য কোথায় আছে, কিভাবে যাবেন, কবে গেলে ভালো, সব কিছু থাকছে এই ভিডিওতেই। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। এই জমিদার বাড়িটি অবস্থিত আমাদের পশ্চিমবঙ্গেরই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাব ডিভিশনের ওঁদা ব্লকের অযোধ্যা নামে একটি গ্রামে। এটা ছোট্ট শান্ত গ্রাম, কিন্তু ইতিহাসে ভরপুর। আপনি যদি বিষ্ণুপুর থেকে আসেন তাহলে প্রায় সেখান থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম। স্থানীয় বাস বা 4 চাকা গাড়িতে সহজেই সেখানে পৌঁছানো যায়। আমি আজ যাত্রা শুরু করেছি বাঁকুড়া টাউন থেকে। এই অযোধ্যা গ্রামটি বাঁকুড়া টাউন থেকে প্রায় 32 কিলোমিটার দূরে। এই ভিডিওতে আমি আপনাদের পুরো রুট ডিটেলস, কোথা থেকে কোন রাস্তা ধরতে হবে, কোন মোড়ে বাঁক নিতে হবে, সব কিছুই। তাই পুরোটা দেখুন। আমি এখন এসে পড়েছি সতীঘাট বাইপাস রোডে। এই সতীঘাট মোড় থেকে আমরা দুর্গাপুর রুটে চলে যাব। আর এই যে ব্রিজটা দেখছেন, যে এখানে আমার প্রাণের শহর বাঁকুড়া, সেই প্রাণের শহর বাঁকুড়াকে পেছনে রেখে আমরা এগিয়ে চলেছি। এই ব্রিজটা যারা বাঁকুড়ায় থাকেন অবশ্যই সবার কাছে একটা চেনা পরিচিত ব্রিজ। এই ব্রিজ দিয়ে এগিয়ে গেলে আমরা পৌঁছে যাব হেবির মোড়। এই হচ্ছে আমাদের হেবির মোড়। এটা বাঁ দিকে চলে গেছে রানীগঞ্জ, আমরা ডান দিকে কেটে গেলাম। ডান দিক বরাবর আমরা দুর্গাপুর অভিমুখে যাত্রা শুরু করেছি। এই রাস্তাটা অনেকটাই চওড়া, তবে মাঝে মাঝে ভারী গাড়ি চলাচল করে বলে একটু সতর্ক থাকতে হয়। তো এই প্রকৃতির মধ্য দিয়ে এই যাত্রাটা কিন্তু বেশ আনন্দদায়ক। এই দুর্গাপুর রোডে আমরা পৌঁছে যাব মাকুড় গ্রাম বলে একটা জায়গা, যেটা হেবির মোড় থেকে 8 থেকে 10 মিনিটের রাস্তা। এই বাঁকুড়া দুর্গাপুর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, এক কথায় বললে অসাধারণ। এই রাস্তা ধরেই আমরা সহজেই পৌঁছে যাব মাকুড় গ্রামে। মাকুড় গ্রাম থেকে অযোধ্যা গ্রামের রাস্তা আরও কাছে চলে আসবে। মাকুড় গ্রামে গিয়ে আপনি কোন দিকে যাবেন সেই জায়গাও আমি বলে দিচ্ছি। বলতে বলতে আমরা মাকুড় গ্রাম পৌঁছে গেছি। অর্থাৎ মাকুড় গ্রামে যে বাস স্ট্যান্ড বলে আলাদা কোনো জায়গা নেই, যেখানে বাস দাঁড়ায় সেই জায়গাটার মাঝখান থেকে এই জায়গায় হচ্ছে বাস দাঁড়ায়। আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমরা ডান দিকে টার্নিং নিয়ে নেব।
এর ডান দিক রাস্তা বরাবর সোজা গেলেই অযোধ্যা যে গ্রাম, এই রাস্তার উপরেই সোজা যেতে হবে। সোজা কতখানি যাবেন, কি কি গ্রাম পড়বে, সেগুলো ডিটেলস নিয়ে আসছি। এই মাকুড় গ্রাম থেকে অযোধ্যা গ্রাম প্রায় 23 কিলোমিটারের রাস্তা। আমি একদম সোজা এই রাস্তা ধরেই চলে যাচ্ছি। আর এটা বলতে বাধা নেই, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর। মাকুড় গ্রাম পার হয়ে আমরা অনেকগুলো গ্রাম আছে, যেমন মাকুড় গ্রামের পরেই নররা, শিবরামপুর, তারপর প্রতাপপুর, নিকুঞ্জপুর, ওলামোড়, এসব গ্রামগুলো পার হয়ে কিছুটা এগিয়ে যাওয়ার পরেই অযোধ্যা, একদম এই রাস্তার উপরেই অযোধ্যা গ্রাম। সেটা আপনার খুঁজে পেতে অসুবিধা হবে না। প্রয়োজনে আপনারা রাস্তার ধারে কাউকে পেলে আপনার স্থানীয় কাউকে জিজ্ঞাসা করে নিতে পারেন। তাতে করে আপনারাও একটু নিশ্চিন্ত হবেন। রাস্তাটা কিন্তু বরাবরই খুব সুন্দর, এটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। অবশেষে আমরা পৌঁছে গেছি এই অযোধ্যা গ্রামে, জমিদার বাড়িতে। এখানেই এক কোণে ঘুমিয়ে আছে এক প্রাচীন ইতিহাস, যেখানে পাথর গড়ে তুলেছে প্রাসাদ, বিশ্বাস গড়ে তুলেছে মন্দির, আর উত্তরাধিকার রয়ে গেছে জমিদারদের স্মৃতি। 1805 সাল নিতাই বন্দ্যোপাধ্যায়ের পুত্র রামমোহন বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেন এই অঞ্চলের জমিদারি। তিনি ছিলেন একবারে ধার্মিক, ন্যায়পরায়ণ ও প্রজাবৎসল। এই জমিদার পরিবারের অধীনে ছিল 22টি নীলকুঠি আর 46টি মৌজা, সব মিলিয়ে এক বিশাল সাম্রাজ্য। রামমোহনের ভাই গদাধর বন্দ্যোপাধ্যায় জমিদারি আরও বিস্তার করেন। অযোধ্যা ছিল তখন এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। আজকের দিনে দাঁড়িয়েও অযোধ্যা গ্রামে এই জমিদার বাড়ির চত্বরে রয়েছে সেই জমিদার আমলের স্থাপত্য নিদর্শন। সিংহদ্বারের বাঁ দিকে আছে দ্বাদশ শিব মন্দির, সামনে গিরি গোবর্ধন মন্দির, যা নির্মাণকাল আনুমানিক 1835 সাল। পাশে রয়েছে দোল মন্দির, ঝুলন মন্দির, রাস মন্দির, দুর্গা মন্দির, নাট মন্দির, আর বিশেষভাবে উল্লেখযোগ্য রাধা দামোদর জিউর মন্দির। এই মন্দিরে আছে দুটি শালগ্রাম শিলা, ছোটটি রাধা দামোদর জিউ মন্দির আর বড়টি বংশী গোপাল জিউ মন্দির। এমন পবিত্র নিদর্শন বাংলায় খুবই কম দেখা যায়। কিন্তু এই বাড়ির চারপাশে ঘুরে একটা প্রশ্ন থেকে যায়, এত ইতিহাস, এত গর্বের নিদর্শন আজ এইভাবে ভেঙে পড়ে আছে কেন? এক সময় যেখানে রাজকীয় হাঁটা চলত, আজ সেখানে কেবল নিস্তব্ধতা আর ভাঙাচোরা ইট পাথর। যতবার এরকম জায়গা দেখি মনে হয় আমরা কি সত্যি ইতিহাসকে যত্ন করে রাখছি, নাকি শুধু ফেলে দিচ্ছি, অবহেলায় ভুলে যাচ্ছি অতীতের গৌরব। এই জমিদার বাড়ি শুধু একটা বিল্ডিং নয়, এটা একটা সময়, একটা ইতিহাস, একটা সংস্কৃতি। যদি একটু চেষ্টা হতো, একটু সংরক্ষণ হতো, তাহলে আজ এটা হতে পারতো এক দর্শনীয় ঐতিহাসিক স্থান, যেখানে শত শত পর্যটক কিন্তু আসতেন। একটা কথা লোকমুখে এখনো শোনা যায়, এই জমিদার বাড়ির চত্বরের মধ্যেই কপুরতলা নামক কোনো এক জায়গার মাটির নিচে গোপন ঘরে লুকানো আছে অনেক গুপ্তধন, কিন্তু এরকম কোনো জায়গার খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এখানের যে লাইটগুলো, এগুলো কিন্তু সব দিন থাকে না। আমি যেদিন গিয়েছিলাম এই গ্রামে একটা মেলা হচ্ছিল বলে এই লাইট দিয়ে সাজানো হয়েছিল, না হলে অন্যদিন কিন্তু এগুলো ছাড়াই আপনারা দেখতে পাবেন। দুর্গাপূজাটা কোথায়? দুর্গাপূজা হয় শুনে ওই ভিতরে, ওই ভিতরে না? আচ্ছা আচ্ছা, দুর্গা পূজার সময় যে যা বাইরে থাকে সবাই আসে মোটামুটি। এটা সম্ভবত কোনো মানে মঞ্চ গান টান প্রত্যেকদিন হতে পারে। এখানে একটা হয়তো বিষয় আপনাদের মনেও প্রশ্ন এটা জেগেছে যে হঠাৎ করে এই গ্রামেই জমিদার কিভাবে এলো। এর পিছনে খুব সুন্দর গল্প রয়েছে। সেই গল্পের সূত্রপাত 200 বছর আগেই। এই গ্রামেরই এক ব্রাহ্মণ নিতাই বন্দ্যোপাধ্যায়, যার নাম, উনি থাকতেন এই গ্রামে। তার 4 ছেলের মধ্যে মেজ ছেলে রামমোহন বন্দ্যোপাধ্যায় কর্মসংস্থানে বেরিয়ে পড়েন। তারপর খুঁজতে খুঁজতে যান শ্রীরামপুরে। সেখানে এক কুঠিয়াল সাহেবের বাড়িতে তিনি কাজ পান। সেই কাজে কিন্তু উনি খুব বিশ্বাস স্থাপন করলেন এবং কুঠিয়াল সাহেবের শেষ দিন পর্যন্ত
পাশে ছিলেন এই রামমোহন বন্দ্যোপাধ্যায়। রামমোহনের বিশ্বস্ততা দেখে কুঠিয়াল সাহেব নিজের বিশাল সম্পত্তির 50% দিয়ে দেন এই রামমোহন বন্দ্যোপাধ্যায়কে। তারপর থেকে শুরু হয় এই বন্দ্যোপাধ্যায় পরিবারের জমিদারি। ওই সময় প্রায় 108 জন সশস্ত্র লাঠিয়াল পাহারা দিত এই সুবিশাল জমিদার বাড়ি। ওই দিকটা নয়, আমরা যে দিকটায় ছিলাম সেটা হচ্ছে এই দিকটা, এই ভিতরে ওটা হচ্ছে মূল জায়গা ছিল। তার আশেপাশেও দেখছি অনেক পুরনো বাড়ি, এগুলো একদম লতা পাতায় ভর্তি। এখানে যেটা আছে সেটা তো একদম ভেঙে গেছে, এদিকেও আছে। তো যেটা বোঝা গেল যে শুধু ওই জায়গাটা নয়, এখানে প্রচুর তাদের, এখানে সম্ভবত কোনো প্রহরীর থাকার জায়গা ছিল, একটা ছোট ঘর। ভেঙে যাওয়া বাড়িগুলারই আরেকটু সামনে এলাম, কি অবস্থা দেখুন। মানে এগুলা ভাবতে অবাক লাগে যে এই জায়গাগুলোতে আগে মানুষের মানে কতটা সমাগম হতো, আজকে প্রায় ধ্বংসের মুখে। সত্যি তো, মানে 200 বছর পার হয়ে যাওয়া একটা বাড়ি, আজকে আমরা বাড়ি করলে সেটা 20-30 বছর টিকবে কিনা আমরা করি। পুরো বাড়ি এগুলাতে কেউ থাকতেন হয়তো, এখন লতা পাতায় পুরোপুরি ভর্তি। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।